সমসাময়িক একটা বিষয় ঘটছে ঢাকা শহরের রাস্তায়, সেটা হচ্ছে টেসলা। আমরা যেটাকে আমাদের দেশের টেসলা হিসেবে জানি, অর্থাৎ 3 চাকা বিশিষ্ট যেই যান এবং যাতে একটা মোটর আছে, যার ব্রেকিং এবং কন্ট্রোলিং নেই বললেই চলে, এবং যার স্পিড আছে মোটামুটি ম্যাক্স স্পিড 70 to 80, এই স্পিডে চলে, অর্থাৎ অটো রিকশার কথা আমি বলছি। ঢাকা শহরে বেশ অনেক দিন থেকে বৃষ্টি পড়ছে মাশাআল্লাহ। এই রোদের তীব্র তাপদাহ, তার মধ্যে বৃষ্টি, আলহামদুলিল্লাহ। বৃষ্টি অলওয়েজ রহমত নির্দেশনা দেয়, এবং আমাদেরকে বৃষ্টির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন একটা দোয়ার কথা, সেটা হচ্ছে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন। তো এই আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন এই দোয়াটা আমরা আমল করব যখনই বৃষ্টি হয়। এই দোয়াটার অর্থ মোস্ট প্রবাবলি, আমি যদি ভুল না করি, এরকম যে আল্লাহ আমাদেরকে কল্যাণকর বৃষ্টি দান করেন। অতিবৃষ্টি অনাবৃষ্টি দুটোই আমাদের জন্য ক্ষতিকর। একটু আগেই আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আপনারা খেয়াল করবেন যে বলছিলাম যে ওয়েদারটা যদি আর একটু সুদিং হইতো, একটু শান্ত হইতো, তাহলে এই তীব্র তাপদাহ থেকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল, যে ওয়েদারটা দেখেন, আকাশ দেখছেন আপনারা, বেশ একটা কালো মেঘের দেখা মিলছে, এবং কালো মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে কিছুটা বেশ কিছু জায়গায়, এবং ফোঁটা ফোঁটা বৃষ্টি কিন্তু পড়ছে। তো যা বলছিলাম যে টেসলা, অর্থাৎ এই যে অটোরিকশাগুলো নিয়ে ঢাকায় যেই মেসাকারটা হচ্ছে, রিসেন্টলি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কত মানুষের হাহাকার, আর্তনাদ। এটা নিয়ে আমরা অনেকে অনেক ধরনের মতামত দিচ্ছি। কেউ দিচ্ছি যে একদম ঠিক আছে, উপযুক্ত শিক্ষা হয়েছে সিটি কর্পোরেশন থেকে, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন এবং ঢাকা সাউথ সিটি কর্পোরেশন থেকে যেটা উদ্যোগ নেওয়া হয়েছে, যে হাইওয়েতে, অর্থাৎ মহাসড়ক বা মেইন রাস্তায় যেই অটোরিকশাগুলো উঠবে, তাদেরকে একদম বিনা কোনো বাক্য অপচয় তাদের রিক্সাটা বাজেয়াপ্ত করা হবে, এবং দুমড়ে মুচড়ে নিয়ে যাবে। তারপরে হয়তো গভর্নমেন্ট নিয়ে যাবে, গভর্নমেন্টের আওতাধীন হয়ে যাবে। তো কথা হচ্ছে যে অনেকের মানে মিশ্র প্রতিক্রিয়া আছে। আমার অনেক বাইকার ফ্রেন্ড সার্কেল, আমার অনেক ভাই ব্রাদারকে দেখছি যে হ্যাঁ একদম উপযুক্ত শিক্ষা হয়েছে, এদের জন্য রাস্তাঘাটে চলা যায় না, এরা খুবই বিরক্তিকর এবং এদের জন্য লাইফ রিস্ক, হুইচ ইজ ট্রু পার্শিয়ালি, তাই না? আমি কিন্তু এইটাকে ডিনাই করছি না, এবং সবথেকে বড় ভুক্তভোগী কিন্তু আমরাই, সবথেকে বড় সাফারার আমরা এদের কারণে। কারণ এরা যেভাবে বেপরোয়াভাবে রাস্তাঘাটে চলাচল করে, এবং যেভাবে বেপরোয়াভাবে, কারণ এদের গতি আছে, নিয়ন্ত্রিত গতি না, এদের মানে গতির নিয়ন্ত্রণটা এদের হাতে নাই, এবং এরা যেই বাহন চালায় এই বাহনে নাই। সো এইটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা মানে লাইফ রিস্ক ব্যাপার, তাই না? এটা মানে ডিনাই করার কোনো সুযোগই নাই। কিন্তু ভাই কথা হচ্ছে এখানে না, কথা হচ্ছে যে আপনি বাজেয়াপ্ত করবেন, আপনি আপনার আইনে যা আছে আইন অনুযায়ী আপনি চলবেন। আইনের চোখ তো কালো কাপড় দিয়ে বাঁধা থাকে, রাইট? তো আপনি সেটা করেন, কিন্তু তার আগে তো কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ব্যাপার আছে, তাই না? এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারি না। আমরা কি পারি অস্বীকার করতে যে আমরা যখন একটা হার্ডকোর কোনো ডিসিশনে যাব, বা একটা যখন অ্যাকশানে যাব, এর আগে এটা তো বাংলাদেশ ভাই, এটা তো ইউরোপ না, বা এটা তো অন্য কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি না যে আপনি চাইলেন আর একটা জিনিস সাথে সাথে ইমপ্লিমেন্ট করে ফেললেন, তাই না? তারপরে এটা কি, আপনি কয়টা ফেরারি ভাঙছেন, আপনি কয়টা রেঞ্জ রোভার ভাঙছেন বাংলাদেশে? এরা কি মানে 100 এইগুলো যারা চালায় বাংলাদেশে, ল্যান্ড রোভার যারা চালায়, মাজদা যারা চালায়, তারপর এই টাইপের আরও যত এক্সপেন্সিভ গাড়ি আছে, তাই না? কয়টা BMW, কয়টা মার্সিডিজ আপনি মানে বাজেয়াপ্ত করছেন? এরা কি আইনের প্রতি শ্রদ্ধাশীল? যদি এরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকে, হ্যাটস অফ টু দেম, আমার কোনো কথা নেই তাদের প্রতি। কিন্তু আমার কথা হচ্ছে, আমার মনে হয় না যে এরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কারণ আমরা যতটুকু দেখি এই জাতীয় গাড়ি যাদের থাকে, ম্যাক্সিমাম, নট এভরিওয়ান, আমি বারবার বলছি যে এক্সেপশনাল কিন্তু কখনো এক্সাম্পল হইতে পারে না। সো ম্যাক্সিমাম দেখা যায় যে মানে আমরা যেটাকে বাংলায় বলি ধনকুব, তাই না? রিচ ল্যাড বা রিচ কিড, তারা নিয়ে বের হচ্ছে, অথবা তারা হচ্ছে হয় মদ্যপ অবস্থায় মানে গাড়ি ড্রাইভ করছে,
অথবা তার গার্লফ্রেন্ড নিয়ে অথবা তার কোনো চোরাচালান বা স্মাগলিংয়ের সাথে সে জড়িত। এই ধরনের লোকগুলোকেই কিন্তু আমরা দেখি যে তারা আইন ভঙ্গ করছে এবং তাদের সাথে অনেক সময় আমরা কিছু করতে পারি না, আমরা বলে পারি না ও লিটল কিউটি পাইস, আমরা কিন্তু তাদের সাথে বলে পারি না, তাদের সাথে কোনো দিক থেকেই পারি না, তাই না? ক্ষমতা বা অর্থ কোনো দিক থেকেই পারি না। তাদের সাথে কতটুকু আমরা জাস্টিস ইনজাস্টিস করছি এবং এই যে রিক্সাওয়ালাগুলো আছে এদের সাথে কতটুকু জাস্টিস ইনজাস্টিস করা হলো, এইটা হচ্ছে আমার কনসার্ন। ওকে, এরা যে নির্দোষ আমি এইটা একবারও বলি নাই, এরা যে ভুল করে না এটা আমি একবারও বলি নাই, এটা বলার সুযোগই নাই। এই যে ব্যাপারটা রুটি রুজির জন্য এরা মহাসড়কে উঠে যাচ্ছে, একটু রং পার করলে, একটু রং ইউজ করলে, রং রুট ইউজ করলে হয়তো তার 20 টাকা ভাড়া আসবে, এই ইসে হয়তো সে 1 কেজির জায়গায় 1.5 কেজি চাল তার বাসায় কিনবে, সে হয়তো মদের বোতল একটার জায়গায় 2টা কিনবে না, সে 1 কেজির জায়গায় 1.5 কেজি চাল বেশি কিনতে পারে, সে এই অন্যায়টা করে, তাই না? তো এইটা হচ্ছে আমার কথা ভাই। সরি ফর মাই ওয়ার্ডস যদি এটা আপনাদের কাউকে আঘাত করে, বাট আমি আসলে আমার গুজবাম্পস হচ্ছে, আমার এই জিনিসগুলো আসলে আমি ফিল করি বিধায় আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার কিচ্ছু যায় আসে না আপনারা কে কিভাবে নিলেন এবং কে কিভাবে নিল আমার কথা, বাট আমার কাছে যতটুকু মনে হয়েছে যে একজন নাগরিক হিসেবে এই কথাগুলো আই হ্যাভ টু সে, তাই আমি এই কথাগুলো বললাম যে এটা আমি আসলে ডিনাই করতে পারলাম না। তারা এই ধরনের আইনের নীতি নির্ধারক বা আইন প্রণয়নকারী এবং আইন বাস্তবায়নকারী, তারা আমাকে বলবে যে ভাই হ্যাঁ তাহলে আপনি এত বুঝেন, আমাদেরকে বলে দেন যে আমরা কীভাবে করতাম। তো আমার কথা হচ্ছে যে আপনাদের করণীয়টা নিশ্চয়ই আছে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের চোখে হয়তো পড়েনি যে আপনারা রাস্তায় বছরের পর বছর ক্যাম্পেইন করেছেন, আপনারা এই রিক্সাওয়ালাদের সাথে বসেছেন, যেমনটা আপনারা পরিবহনের সাথে বসে আপোষে অনেক কিছু মিলমিশ করে ফেলেন। যেই ট্রেন আমি বলেও দিই জাহানাবাদ এক্সপ্রেস, তাই না? এই ট্রেন নিয়ে আমরা কত সিন্ডিকেট দেখলাম। এই ট্রেনটা আমি যতদূর জানি 3 বার হয়তো আপ ডাউনের কথা ছিল ঢাকা থেকে খুলনা, যেখানে এই ট্রেনটা মাত্র 1 বার এখন যায়, 1 বার আসে, তাই না? তো এইটা আমি ভুল জানতে পারি, তো এইটা কেন কি বৃত্তান্ত আপনারা যারা বোঝার তারা হয়তো বুঝে গেছেন। তো আমার কথা হচ্ছে এই রিক্সাওয়ালাদের সাথে ভাই আপনারা কয়বার বসছেন? এরা নেশাখোর, এরা নিম্নয়ের মানুষ, সব মানলাম, এদেরকে আপনারা সব সিজ করে নিয়ে এক জায়গায় বসে কয়বার সমঝোতা করছেন এবং কয়বার এদেরকে ওয়ার্নিং দিছেন? আমি অ্যাওয়ারনেস তো বাদই দিলাম, ওয়ার্নিং আপনারা কয়বার এদেরকে দিছেন যে এরপরে যদি তোমরা আর একবারও নামো আমরা কিন্তু বাধ্য হব এই অ্যাকশানে যাইতে। আমরা বাংলাদেশ আর্মির প্রতি শ্রদ্ধাশীল। আমি বারবার ক্যামেরার দিকে খেয়াল করছি, তার কারণ হচ্ছে আমার ক্যামেরায় চার্জ একেবারেই শেষ, এই জন্য। তো যাই হোক, আমরা বাংলাদেশ আর্মির কথা বলছিলাম যে তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল কেন, তারা কিন্তু তাদের প্রত্যেকটা ডিসিশন ট্যাক্টফুলি নেওয়ার চেষ্টা করে ইউজুয়ালি, তাই না? আমরা দেখি তাদেরকে অ্যাওয়ারনেস ছড়াইতে দেখি, তাদেরকে ওয়ার্ন করতে, তা আমাদেরকে ওয়ার্নিং দেয়। তারা অনেকবার একটা ডিসিশন ইমপ্লিমেন্ট করতে গেলে তাদের ঊর্ধ্বতন যারা মানে যে আছেন, সিও বলেন, মেজর বলেন, মানে কর্নেল বলেন, যারাই আছেন তারা কিন্তু এসে একদম আপামর জনসাধারণ যারা আছে, অনেক স্টুডেন্ট ইস্যুস হয়েছে রিসেন্ট টাইমে, তাদের সাথে আমরা কনভারসেট করতে দেখেছি। কয়েকদিন আগে একজন আর্মি অফিসার ভাইরালও হয়েছে যে সে এত যোগ্য, তার যোগ্যতা নিয়ে কথা হয়েছে যে তার এতগুলো ব্যাচ নিয়ে যেগুলো বলে আর কি, আমি হয়তো প্রনাউন্স আমার ভুল হইতে পারে, প্লিজ পার্ডন মি। যারা এই যে আর্মি অফিসার, এদের আচরণ এরকম হয় কেন ভাই? এদের আচরণ এরা কেন এভাবে মানে ফার্স্টে কনভিন্সিংয়ে যায়, কনভিন্সিং পাওয়ারটা তাদের ইউজ করে। যখন 1 বার 2 বার 3 বার যখন তারা দেখে যে না ফেল, এখানে আসলে কনভিন্সিংয়ের আর জায়গা বা সুযোগ নাই, তখন তারা যেটা করে, তখন তাদের মানে গ্রিপের মধ্যে রেখে তারা হার্ডকোর ওয়ে অ্যাপ্লাই করে, সেটাও তাদের গ্রিপের মধ্যে থাকে, তাই না? তো কথা হচ্ছে এইটাই। এখন আমার কথা হচ্ছে যে হ্যাঁ আপনি বলবেন যে মানে আপনার এত দরদ কেন এই রিক্সাওয়ালাদের জন্যে। আমার কথা হচ্ছে দরদ কেন হবে না, কেন হবে না? মানে আমি বুঝতে পারছি না যে মানে এই জিনিসটা নিয়ে আসলে কেউ কথা বলছে না বা দেখছি না কাউকে এই কথাটা বলার। আমার কাছে মনে হয় না যে এই যে যারা ধরেন যাদেরকে আমরা স্যার বস বলে সম্বোধন করি, এদের থেকে ভাই এরা আমার কাছে অনেক অনেক উঁচু আসনে আর কি। আমি এদেরকে অনেক, আমার মনের অনেক উঁচু আসনে এদেরকে স্থান দিছি। তার কারণ আমি জানি যে এদের উপার্জন করাটা কতটা কষ্টসাধ্য এবং
এরা কয় টাকা উপার্জন করে এবং এরা কিভাবে এদের সংসারটা চালায়। আপনি যখন এদের সাথে থাকবেন না, আপনি যখন এদের জায়গা থেকে ফিল করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই জানবেন না যে আসলে তারা কিভাবে তাদের লাইফ লিড করছে, তারা কিভাবে স্ট্রাগল করছে। তো যাই হোক, এই লোকগুলোর যে কান্না আপনি দেখছেন কিনা আমি জানি না। এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কি ওয়েদার, কি থেকে কি ওয়েদার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যা বলছিলাম, আপনি নিশ্চয়ই দেখবেন যে কয়েকটা রিক্সাওয়ালার আর্তনাদ আমাদের সামনে এসেছে। আমরা যারা আবেগী মানুষ আছি তারা অনেকে কেঁদেছি, অনেকে খারাপ লেগেছে, অনেকে হয়তো একটু স্ট্যাটাস দিয়েছে, একটু টুকটাক লেখালেখি করেছি, আবার অনেকে আমাদের মধ্যে একটু সাইডে যেতে হবে। আমরা যেই এক্সকিউজটা দেই আমরা নিজেদেরকে, সেটা হচ্ছে যে আমার সাথে তো হচ্ছে না, গুলি তো আমার গায়ে লাগেনি, তাহলে মানে আমি কেন কথা বলবো। ও মাশাআল্লাহ, সুন্দর পাকা 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 আম পড়তেছে, এখন আমের সময়। বাহ, আজকে তো কন্টেন্ট হচ্ছে। আমি জানি না এই সবগুলো আপলোড আমি দিব কিনা, হোয়াটএভার। তো ওরে বাবা, এই বালকের তো মানে 8 প্যাক অ্যাবস হয়েছে। বাট আমার কথা হচ্ছে এই যেই অ্যাকশনটা তাদের এগেইনস্টে নেওয়া হলো, হ্যাঁ, এই অ্যাকশনটা অনেক বেশি হয়ে গেল না? মানে এখানে তো একটু বেশি হওয়ার সুযোগ নেই, কারণ তাদের সব কিছুই শেষ করে দেওয়া হয়েছে। এখন এই লোকগুলোর মধ্যে কেউ সুইসাইড করতে পারে, কেউ মানে কি বলবো, এটা কোনো ডাউটই নেই। কেউ নেশা করতে পারে, কেউ চুরি করতে পারে, কেউ ডাকাতি করতে পারে। যে এই আইন প্রণয়নগুলো করছেন বা আইন বাস্তবায়নের সাথে জড়িত, আপনার বাড়িতে ছিনতাই করতে পারে, ডাকাতি করতে পারে, হতে পারে আপনি পুলিশের অনেক বড় কর্মকর্তা, তাই না? এই জিনিসগুলো কিন্তু কোনোটাই ইগনোর করার মতো না, আপনি চাইলেও ইগনোর করতে পারবেন না। একটা বাজে কথা আছে যে আপনি যদি আপনার থুথু উপরের দিকে নিক্ষেপ করেন, ওইটা কিন্তু আপনার দিকে এসেই পড়বে। সো মানে সাউন্ডস মে বি রং, বাট ফ্যাক্ট এটাই ভাই। আমার কাছে মনে হয়েছে যে অ্যাকশানটা খুব বেশি হয়েছে। আমি জানি না এটা আপনাদের কাছে আসলে যথাযথ এখনও মনে হচ্ছে কি না। যথাযথ মনে না হলে তো আসলে আমরা অন্য কোনো অ্যাকশান নিতে দেখতাম। তো যাই হোক, এইটাই ছিল ভাই আমার বলার। আমি এদের সাথে আছি, আমি এদের জায়গা থেকে ফিল করি, এই জন্যই আমি এই কথাগুলো শেয়ার করলাম। আমার খুব বোঝম মানুষজন দেখছি যে লিখছে যে অনেকে মায়া কান্না দেখাচ্ছে এদের এগেনস্ট। আরে ভাই, আমি একটু আগেও এই যে টেসলার কারণে আমি একটু আগেও অ্যাক্সিডেন্ট করতে গেছি। আমার পিছনের চাকা মানে এই যে হর্নেটের তো পেছনের ব্রেক খুবই ফালতু, টায়ারও ফালতু, এই যেটা আমি শুরু থেকেই বলে আসছি। তো আমি যখন সামনের ব্রেক ধরলাম, আমি সামনের ব্রেক কখনোই আমার ছোটোবেলা থেকেই একটা অভ্যাস হয়ে গেছে যে আমি সামনের ব্রেকে হার্ড পুশ করতে পারি না। চাইলেও আমি সামনের ব্রেকে খুব একটা ইনস্ট্যান্ট পুশ আমি করি না। সামনের ব্রেকটা আমার একটু প্রেশার কম দেওয়া হয় এবং পেছনের ব্রেকটা একটু প্রেশার ওর থেকে দেখা যাচ্ছে যে আমি যদি সেগমেন্ট করি 60-40 হয়, হ্যাঁ, বা 40-60 হয়, এরকমভাবে আমার ব্রেকিংটা হয়ে যায় অনেক সময়, সব সময় না, অনেক সময় হয়ে যায়। তো আমার পেছনের চাকা 5 থেকে 6 সেকেন্ডের মতো স্কিড করছে, হ্যাঁ, আমি যতটুকু প্রেডিক্ট করলাম যে বেশ অনেকটা সময় ধরে স্কিড করছে এবং জাস্ট ইঞ্চির পার্থক্য হয়তো ছিল। যার যে সাইলেন্সার আছে এক্সস্টের এক্সস্টটা যে রিক্সা আসতেছিল, যেই টেসলাটা আসতেছিল সেই টেসলার সাথে বাড়ি লাগেনি। যদি বাড়ি লাগতো তাহলে যেটা হতো, আমার এটার একটা পার্মানেন্ট স্ক্র্যাচ পড়ে যেত, আমার হয় উপরে যে কাভারটা আছে ওইটা চেঞ্জ করতে হতো, অথবা আমি তো এক্সস্ট চেঞ্জ করতাম না। ওই দাগটা নিয়ে আমার এই বাইক আমি যতদিন ইউজ করতাম ওই দাগটা নিয়ে থাকতে হতো। তো এইটা হচ্ছে কথা। আমরা যারাই রাস্তাঘাটে চলি না কেন, প্রত্যেকেই আমরা এদের জন্য ভুক্তভোগী। আমরা কম বেশি প্রত্যেকেই সাফারার কোনো না কোনো দিক থেকে। এই মাত্রই আজকেই আমি এই যে বের হওয়ার সময় কিন্তু আমি এরকম একটা সিচুয়েশন হয়েছে, এবং এই সিচুয়েশন হওয়ার পরেও যে এই যে টেসলা ড্রাইভার ছিল, দেখে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে ও হয়তো সুস্থ না, হ্যাঁ, ও হয়তো ওর ব্রেন একটু হাই অবস্থায় আছে। তো ও দিব্যি কাজটা করে, আমি দাঁড়াইছিলাম যে দেখি ওর কোনো আসলে অনুশোচন আছে কিনা। ও দেখলাম যে খুব মাথাটা নাড়ায়, চুলটুল ঠিক করে আবার থ্রটেলটা পুশ করে চলে গেল। সো এদের অবশ্যই শিক্ষা দেওয়া দরকার, কিন্তু আপনার তো এইটারে সেগমেন্ট করতে হবে। আমি এই যেই লোকগুলোর আমি কথা বলছি, যেই লোকগুলোর আর্তনাদ আমি দেখেছি তাদের কথা বললাম না, যে আমি সবার কথা, আমি যাকে দেখেছি তার কথাই আমি বলছি। যে আপনি কাউন্সেলিং করেন,
আপনি তাদেরকে ওয়ার্নিং করেন, আপনি তাদেরকে বলেন যে তোমার কিন্তু আসলে চলাফেরা খারাপ, তোমার প্রতি কোনো অনুশোচনা নাই, শাস্তি কিন্তু তোমার একটু বেশি হবে, যার মধ্যে নমনীয়তা আছে। মানে আপনি আইন দিয়ে সবাইকে ওই যে আইন সবার জন্য সমান, এই কথাটা আসলে অনেক বিস্তারিত আলোচনায় চলে যাওয়া লাগে। এখন আইনের যে ব্যাপারগুলো নিয়ে আমি আসলে কথা বলছি, মানে এটা আসলে আমার কথা বলার মানে উচিত না হয়তো, বা কথা বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না। হ্যাঁ, কিন্তু আমার কাছে ভাই আমার মত যেটা, আমি সেটাই আপনাদেরকে বলছি, সেটাই দিচ্ছি যে সবার জন্য আসলে আইন সমান করে ফেললে তো প্রবলেম। মানে অপরাধ যে এতটুকু করেছে তার জন্য যদি আপনি আইন এতটুকু রাখেন, আবার যে এতটুকু অপরাধ করেছে তার জন্য যদি আপনি আইন এতটুকু রাখেন, তাহলে কি আসলে জাস্টিস হলো কিনা? মেবি এটা আপনার আইন, বাট আমি কথা আসতেছি যে এটা কি জাস্টিস হলো কিনা, জাস্টিসের কথায়। ওয়েল, তো এই কিছু বিষয় আসলে আমি উপস্থাপন করলাম আমি আমার মতো করে। আমার ওয়ার্ডিংয়ে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, এই দুষ্টু, আমার ওয়ার্ডিংয়ে যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, এগেইন আমি বলছি ভাই যে আমার কথার কারণে কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত, বাট আমি যেই ব্যাপারগুলো শেয়ার করলাম, এই ব্যাপারগুলো নিয়ে আপনার যদি দ্বিমত থাকে তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি এটা আগেও বলেছি। তো এনিওয়েজ, এই বিষয়েও আমার সেম কথা যেরকমটা আমি বলেছি। যদি কারো কোনো কথা থাকে এই বিষয়ে আমার সাথে শেয়ার করতে পারেন, কমেন্টে লিখতে পারেন। আজকের ভিডিও পর্যন্তই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ আপনাদের সকলকে ইমানে ও সুস্বাস্থ্যে ভালো রাখুন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।